সমস্ত স্কুলের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা খুব সামনে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস সেভেনের ক্লাস সেভেনের ইতিহাস বইয়ের দিল্লি সুলতানি বলে যে চ্যাপ্টারটা আছে, সেটি এই পরীক্ষার প্রথম ইতিহাস সাবজেক্টের ওপর প্রথম চ্যাপ্টার। সেই চ্যাপ্টারের শর্ট কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। এবার আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন নিয়ে কথা বলতে চলেছি। যে শর্ট কোশ্চেনগুলো সব থেকে ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এটা প্রথম পার্ট, এরপরে আরও পার্ট আসবে। শুরু করা যাক। চ্যাপ্টারের নাম দিল্লি সুলতানি, ক্লাস সেভেন। কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম কোশ্চেন, কত সালে মোহাম্মদ ঘুরি মারা যান? উত্তর 1206 খ্রিস্টাব্দে। এবং তোমরা বইটা খুলবে 4 নম্বর চ্যাপ্টার, এর সাথে সাথে আরও পড়বে যে তার অনুচরগুলো কে ছিল, এবং তার মৃত্যুর পর কে কোন অঞ্চল পেয়েছিল, তার 4টে মোট অনুচর ছিল, তার 4টে অনুচর কোন কোন অঞ্চলের দায়িত্ব পেয়েছিল সেটা সম্বন্ধে একটু ভালো করে দেখে যাবে। দ্বিতীয় প্রশ্ন, কে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিলেন? এই দিল্লি সুলতানি সম্বন্ধে আমরা পড়ব। আর এই দিল্লি সুলতানি কে শাসনটা প্রতিষ্ঠা করেছিলেন তার সম্বন্ধে জানতে বলেছে। তো অবশ্য তোমরা জানো কুতুবউদ্দিন আইবক, তোমরা দেখতেই পাচ্ছ কুতুবউদ্দিন আইবক হচ্ছে এখানকার সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইসলামী জগতের প্রধান শাসক কে ছিলেন? ইসলামী জগতের প্রধান শাসক ছিলেন খলিফা। তো ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হজরত মোহাম্মদের মৃত্যুর পর খলিফা শাসন শুরু হয়, এবং খলিফাই ছিলেন তখন ইসলামী জগতের প্রধান শাসক এবং প্রধান নেতা, ধর্মীয় নেতা এবং শাসক, প্রধান শাসক। এরপরে আমরা দেখব সুলতান শব্দের অর্থ কী। তো সুলতান শব্দের অর্থ ক্ষমতা বা কর্তৃত্ব। খুতবা কথার অর্থ কী? খুতবা কথার অর্থ হলো ভাষণ। খুতবা কথার অর্থ হলো ভাষণ। বিশেষ করে শুক্রবারে নামাজের পর খুতবা দেওয়া হতো। 6 নম্বর কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সবকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তার মধ্যে এইটা একটু বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, 1 নম্বরের জন্য। এসিকিউ এর, কাদের আমির বলা হতো? তো আমির শব্দটার মানে যেটা দিক থেকে মানে আক্ষরিক অর্থে মানে হলো আমির মানে কোনো ধনী মানুষ মানে বড়লোক মানুষ। কিন্তু এখানে আমির মানে তখনকার যুগে আমির মানে বোঝানো হতো দিল্লি সুলতানি ইতিহাসে শাসন কাজে নিযুক্ত বিশিষ্ট ব্যক্তিদের আমির বলা হতো। বিশেষ করে আমির বলা হতো, তোমরা দেখতেই পাচ্ছ আমির বলা হতো। 7 নম্বর কোশ্চেন, দূর্বাস কি? এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। দূর্বাস কি? তো তোমরা ভালো করে লক্ষ্য করে দেখতে পাবে যে দূর্বাস কি জিনিসটা কি। দূর্বাস হলো তখন স্বাধীন শাসনের প্রতীক হিসেবে ব্যবহৃত হতো। অর্থাৎ দূর্বাস হলো একটা চিহ্ন, একটা প্রতীক, যেটা বোঝাতো যে এই রাজা স্বাধীনভাবে নিজের অঞ্চলে শাসন করে। এই দুটো ইম্পর্টেন্ট। এরপরে 8 নম্বর যে কোশ্চেনটা আছে, খিলাত কি? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। খিলাত হলো আনুষ্ঠানিক পোশাক। খিলাত হলো আনুষ্ঠানিক পোশাক। এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা ভালো করে দেখে যাবে। ইলতুৎমিশ ইলতুৎমিশ কত খ্রিস্টাব্দে খলিফার থেকে অনুমোদন পায়? তো ইলতুৎমিশ ছিলেন কুতুবউদ্দিন আইবকের জামাই। কুতুবউদ্দিন আইবকের পর ইলতুৎমিশ সুলতানি সাম্রাজ্যের সম্রাট হয়েছিলেন, রাজা হয়েছিলেন, সুলতান যাকে বলে সুলতান হয়েছিলেন। তো যেহেতু ইলতুৎমিশ কুতুবউদ্দিন আইবকের পুত্র ছিল না, তাই অনেক সবাই তার ক্ষমতা যে টেক ওভার করেছিল, অর্থাৎ সে সিংহাসনে বসেছিল, এটা অনেক সবাই মেনে নিতে পারেনি। তাই তার ওপর প্রশ্ন ওঠানো হয়। এই প্রশ্নটাকে সম্পূর্ণভাবে গোড়া থেকে উপড়ে ফেলার জন্য তিনি কি ভাবলেন যে খলিফার অনুমোদন নেওয়া যাক। খলিফার অনুমোদন মানে তার একটা শাসন করার যে লেজিটিমেসি, বা যাকে বলা হয় যে তিনি একটা যার কথা বলার পর আর তার উপর কে প্রশ্ন উঠাতে পারবে না, সেটা হলো খলিফা। আমি আগেই বলেছি খলিফা হলো তখনকার যুগের ইসলামীয় জগতের প্রধান ধর্মীয় নেতা এবং রাজনৈতিক নেতাও বটে। তাই তিনি খলিফার অনুমোদন পেয়েছিলেন। কত খ্রিস্টাব্দে পেয়েছিলেন সেটা উত্তর তোমরা দেখতেই পাচ্ছ, 1229। কোন সুলতান খলিফার কাছ থেকে দুবার অনুমোদন পায়? ইনি হলেন, ভালো করে দেখতে পাচ্ছ, ফিরোজ শাহ তুগলক। এই ফিরোজ শাহ তুগলকের কাছে আবার সব থেকে বেশি দাস ছিল। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ফিরোজ শাহ তুগলককে আবার দিল্লি সুলতানির আকবরও বলা হয়। মানে সংস্কারের দিক থেকে, জনকল্যাণমূলক কাজের দিক থেকে তিনি
আকবরের সমকক্ষ, তাই জন্য ওকে দিল্লি সুলতানি আকবরও বলা হয়। আর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মিনাজে সিরাজ কে ছিলেন? মিনাজে সিরাজ ছিলেন তৎকালীন ঐতিহাসিক, মানে সেই যুগের একজন ইতিহাস লেখার মানুষ ছিলেন মিনাজে সিরাজ। দিল্লির মসনদে প্রথম ও শেষবারের নারী শাসকের নাম কি? তো তোমরা দেখতেই পাচ্ছ উত্তরটা হলো রাজিয়া সুলতান। সুলতান রাজিয়া, সুলতানা নয় কিন্তু, কারণ রাজিয়া তিনি ছিলেন ইলতুৎমিশের মেয়ে। ইলতুৎমিশের মারা যাবার পর তার ছেলেকে বসানো হয় সিংহাসনে, কিন্তু তিনি ছিলেন খুবই খুবই কি বলবো, খুবই এমন একজন মানুষ যে অযোগ্য শাসক ছিলেন, খুবই আরামপ্রিয় ছিলেন। তিনি পছন্দ করতেন না রাজ্যের বিষয় নিয়ে আলোচনা করতে, তাই পরবর্তীকালে সাধারণ মানুষের সমর্থনে এবং এবং কিছু অভিজাতদের সমর্থনে সুলতান রাজিয়া সিংহাসনে বসেন। কিন্তু সুলতান রাজিয়া যখন সিংহাসনে বসে তারপর থেকে উলেমারা তার বিরোধিতা করতে শুরু করে। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 2 নম্বরের কোয়েশ্চেনের জন্য, এরকম কোয়েশ্চেন একটা আসবে, তোমাদের অনুশীলনীতেও আছে, তো একটা বলে দিলাম। আর সুলতান রাজিয়া বলা হতো কারণ তিনি কোনো সুলতান কথার মানে হলো, আমরা আগেই বলেছি, ক্ষমতা বা কর্তৃত্ব বা সাধারণত রাজাকে বোঝানো হতো। আর সুলতানা মানে সুলতানের স্ত্রী। রাজিয়া যেহেতু কারো কোনো সুলতানের স্ত্রী ছিল না, তাই সুলতানা কথাটা বলা ভুল হবে, তাকে শুধু বলা উচিত যে সুলতান, তাই সুলতান রাজিয়া হওয়া সঠিক কথা। 13 নম্বর কোশ্চেন, সুলতানা শব্দের অর্থ কী? যেটা আমি আগে আলোচনা করছিলাম একটু আগে, যে সুলতানা শব্দের অর্থ হলো সুলতানের স্ত্রী। সুলতানের স্ত্রীকে সুলতানা বলা হতো। তারপরে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে এটাকে দেখে যাবে। কোশ্চেনটা হচ্ছে তুর্কানে চিহলগানি কি? তুর্কানে চিহলগানি, প্রথম কথা তো উত্তরটাকে দেখে নাও। তুর্কানে চিহলগানি শব্দের অর্থ হলো 40 জন তুর্কি বা 40 জন তুর্কি পরিবার। এটি ইলতুৎমিশ প্রতিষ্ঠা করেছিলেন। ইলতুৎমিশ ভেবেছিল যে কোনো বিদ্রোহ হলে বা এমন কোনো এমার্জেন্সি সিচুয়েশনে আমি কি করব, তো তিনি একটা ধরতে গেলে বডিগার্ডের সংগঠন তৈরি করেছে, তার নাম হলো তুর্কানে চিহলগানি। এরপরে কোশ্চেন হচ্ছে বন্দে চিহলগানি, এটিও ইলতুৎমিশ প্রতিষ্ঠা করেছিলেন। অ্যাজ ইউ ক্যান সি ইন দ্য স্ক্রিন, তোমরা দেখতেই পাচ্ছ যে এটা তৈরি করেছিল ইলতুৎমিশ। আচ্ছা, এরপর হচ্ছে সিজদা কি? সিজদা হলো সাষ্টাঙ্গে প্রণাম করা, সাষ্টাঙ্গে প্রণাম করতে হবে সুলতানকে, সাষ্টাঙ্গে প্রণাম করা হলো সিজদা। আর পায়বশ কি? পায়বশ হলো সুলতানের পদযুগল চুম্বন করাকে পায়বশ বলা হয়, পদযুগল চুম্বন করাকে বলা হতো পায়বশ। আর এই দুটো প্রথাই, সিজদা আর পায়বশ, এই দুটো প্রথাই চালু করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। ঠিক আছে। 19 নম্বর কোশ্চেন হলো, 18 নম্বর কোশ্চেন হলো, কোন সুলতান প্রথম দক্ষিণ ভারতের সুলতানি সাম্রাজ্যে বিস্তার ঘটান? কোন সুলতান দক্ষিণ ভারতে প্রথম নিজের সুলতানি সাম্রাজ্যকে এগিয়ে নিয়ে যায়? সেটা হলো আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি সম্বন্ধে অনেক বেশি, মানে তোমাদের যে চ্যাপ্টারটা আছে সেখানে আলাউদ্দিন খলজির যে বড় কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে তার বাজার দর নিয়ন্ত্রণ, তার তার সেনাবাহিনীর ওপর যে তিনি সংস্কার করেছিলেন, হ্যাঁ, দাগ ও হুলিয়া, এই সব জিনিসগুলো একটু ভালো করে দেখে যাবে। 19 নম্বর কোশ্চেন, অল রিহোলা বইটির লেখক হলো ইবন বতুতা। আচ্ছা, 20 নম্বর কোশ্চেন, কাকে পাগলা রাজা বলা হয়? তো কাকে পাগলা রাজা বলা হতো? মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হতো। তো এই ছিল আমাদের আজকের 20টি ইম্পর্টেন্ট কোশ্চেন দিল্লি সুলতানি চ্যাপ্টার থেকে। তো তোমরা ভালো করে এইগুলো আলোচনা করে পড়াশোনাটা করো এগুলো নিয়ে, এবং পরবর্তীকালে আজকের ভিডিও এখানেই শেষ হলো। তোমরা ভালো করে এগুলো রিভাইজ দাও, আমি আরও পার্ট আনবো। দিল্লি সুলতানির ওপর অনেক আরও শর্ট কোশ্চেন আছে, এটা প্রথম পার্ট, আমি আরও পার্ট আনবো।